ডে 2 স্টার্ট করছি। এখন আমরা সাইট সিন করবো, রাস্তাঘাটে দাঁড়িয়ে খাওয়া দাওয়া হবে, তারপর রাত্রিবেলা ট্রাভেল করবো টুয়ার্ডস পুরী, যাতে পুরীতে গিয়ে ভোরবেলা 3:30-4টা নাগাদ পৌঁছাতে পারি। লিঙ্গরাজদা রয়েছে সঙ্গে, ভালো ঘোরাচ্ছে, খুব ভালো ছেলে। আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দিয়ে দেবো, তোমরা যদি ঠিক মনে করো ফোন করে যোগাযোগ করে আসবে। দামটা আমার জন্য রিজনেবল। শুরু থেকেই একদম দুর্দান্ত সমস্ত সিনারি আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে, ওরাও বলছে সুপ্রভাত। আজকের প্রথম আমাদের পয়েন্ট হবে হিলভিউ পার্ক, দারিংবাড়ি। গতকাল খেয়ে দিয়ে হোটেলে চেক ইন করে গেছি অ্যারাউন্ড সন্ধ্যে 7:30। 8টার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি। ভোরবেলা 2:20 নাগাদ আমার ঘুম ভেঙে গেছে, তারপরে তো আর ঘুম আসছে না। যাই হোক, অত তাড়াতাড়ি উঠেই বা কী করবো, এদিক ওদিক করে মানে এডিটিংও করতে পারছি না, জেগে যাবে তো। তারপরে যাই হোক, অ্যারাউন্ড 5:30টার সময় আর দেখলাম না, আর মানে শুয়ে থাকতে পারছি না। উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন অ্যারাউন্ড 7:40 মতো বাজে, বেরিয়েই পড়লাম। তোমাদেরকে রুম ট্যুর কালকেই দিয়েছিলাম, 1100 টাকা নিয়েছে। ওই শুধু রাতটুকুই থাকা ছিল। আর এখানে এই মেইন যে টাউন চত্বরটা, মানে মার্কেট চত্বরটা দারিংবাড়ির, এখানে তোমরা 3-4টে হোটেল পাবে। রেস্টুরেন্ট অপশনস খুবই কম। কালকে যেখানটা খেয়েছি বলতে পারো ওটাই প্রমিনেন্ট রেস্টুরেন্ট। আর হ্যাঁ, এখানে বেশ কিছু লজ আর হোটেল রয়েছে, গোটা 4-5 তো আমি মানে চোখে পড়লো আমার আর কি। তো হ্যাঁ, মানে ব্যাপারটা এখনও যথেষ্ট অফবিটই রয়েছে আর কি। নেচার পার্ক দিয়ে শুরু করছি। এখানে টিকিট কাউন্টার তো রয়েছে, বাট আই ডোন্ট গেস এখানে কেউ আছে টিকিট নেওয়ার মতো। 15 টাকা করে টিকিট, কেউ নেই। ভেতরে প্রবেশ করলাম, কি আছে আমি জানি না, যাই আছে তোমাদেরকে দেখিয়ে দেবো। লুকস বিউটিফুল ফ্রম হিয়ার। দেখো ক্যামেরা লেন্স দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে, কোনো লোকও নেই এখন। ভেতরে এখানে বেশ ভালো জঙ্গল মতোই আছে বলবো, জঙ্গল কেন বলবো, যাই হোক গাছগাছালি ভালো আছে। এদিকে বোধহয় ফরেস্ট রেঞ্জ অফিস টফিস কিছু একটা আছে। এখানটাতে বোধহয় প্রবেশ নিষেধ আছে, ট্যুরিস্টদের জন্য এই জায়গাটাই রয়েছে। লুকস বিউটিফুল। ওখানে হাতির কিছু এরকম মূর্তি করা আছে, এখানে আদিবাসীদের কিছু মূর্তি করা আছে। বাকি এখানে অ্যাজ সাচ আমি আর কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটা মানে এরকম সুন্দর একটা পরিবেশ, দুদিকে গাছগাছালি, হাঁটতেও ভালোই লাগবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, বিশেষ করে এই শীতের সময়। কিন্তু মানে সেরকম দ্রষ্টব্য তো আর কিছু নেই। সো ইউ হ্যাভ টু জাস্ট এনজয় দ্য জার্নি, আই গেস। তো আমি ক্যামেরা নামিয়ে রাখছি, তোমাদেরকে এই একই জিনিস আমি আর কী দেখাবো। লেখা রয়েছে বাটারফ্লাই পার্ক, ভেতরে দেখা যাক কি আছে বা না আছে। ইটস ভেরি ওয়েল মেনটেন্ড, খুব সুন্দর ম্যানিকিওর্ড। আর দূরের গাছগাছালিগুলোকেও দেখো বস, উফ, যারা প্রকৃতি প্রেমিক তাদের যা লাগবে না এই জায়গাটা এই মুহূর্তে। আকাশের রং যেরকম সুন্দর, সেরকম সবুজের তো 3খানা শেড আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, জাস্ট ওয়াও লাগছে, জাস্ট ওয়াও। এটাই হচ্ছে এই পার্কের শেষ পয়েন্ট, এরপরে আর কোথাও যাওয়ার নেই, এখান থেকে বেরোতে হবে এবার। ঘড়িতে এখন 8টা 8, এখন টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 13-14, সুতরাং হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগছে। ঠিক আছে, কলকাতার মতোই ঠান্ডা আমি বলবো এই টাইমটাতে। সো ইটস ভেরি গুড। একজন লোকালিটির সঙ্গে দেখা হলো, উনি বললেন যে আগে যখন গাছগাছালি আরও বেশি ছিল, ঠান্ডা আরও বেশি থাকতো, তখনই নামকরণটা হয়েছিল উড়িষ্যার কাশ্মীর বলে। তখন নাকি 0 ডিগ্রি -ডিগ্রিতে টেম্পারেচার চলে যেত, তখনই অল্প বিস্তর বরফ পড়তো। এখন আর সেসব কিছু নেই, অনেক গাছফাছ কেটে গেছে, ট্যুরিজম বাড়ছে, সুতরাং বুঝতেই পারছো আরও হোটেলস উঠবে, রেস্টুরেন্টস হবে, তো গাছগাছালির ওপরেই সমস্ত আক্রমণটা হবে আর কি। নেচার পার্কের উল্টো দিকেই হচ্ছে হিলভিউ পার্ক। এখানে টিকিট কাউন্টারে 10 টাকা লেখা এন্ট্রি ফি, জানি না খোলা না খোলা তো আছে, তবে টিকিট কাউন্টারে কাউকে দেখছি না। চলো চুপচাপ ভেতরে ঢুকি। এখানে টয় ট্রেন ফয় ট্রেনও বোধহয় ব্যবস্থা আছে, 20 টাকা করে টিকিট টয় ট্রেনের। আর এখানে বসবার জায়গা, হিলভিউ পার্ক, ছবি তোলার জায়গা, লুকস ওয়েল ম্যানিকিউরড। পরিষ্কারের কাজ চলছে, আমি বোধহয় ভাজের জায়গাতেই চলে এসেছি, নিচে নামতে হবে এখান থেকে। এটাও বেসিক্যালি সুন্দর একটা ম্যানিকিউরড গার্ডেন, ভেরি লার্জ অ্যান্ড স্পেশিয়াস গার্ডেন, বাট নানদালেস আ গার্ডেন।
ফুলের কিছু গাছ, কিছু বুশ, কিছু শ্রাবস, আর এখান থেকে একটুখানি ভালো ভিউ। দ্যাট ইজ অ্যাবাউট ইট, নাথিং মোর টু শো ভাইয়া। এখানে একটাই অবজারভেটরি ডেক মতো করা আছে, বলতে পারো ওয়াচ টাওয়ার গোছের। উঠে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ওপরে উঠলে পরে একটুখানি বেটার ভিউ পাবো। এই সিঁড়ি রয়েছে, স্বভাবতই এখান থেকে ভিউটা আর একটু বেটার। বিশেষ করে এদিকে পাহাড়গুলো যে দেখা যাচ্ছে, সত্যি বড্ড চমৎকার লাগছে, অপরূপ। আবার এখান থেকে নেমে আরেকটাও ওয়াচ টাওয়ার আছে, ওটা আরেকটুখানি উপরে, ওখান থেকে আরও বেটার দেখতে পাওয়া যাবে। অন দ্য হাইন্ড সাইড এখন ওখানে উঠলেই বেটার হতো। যাই হোক, এটাতে উঠলাম, এখান থেকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর ভিউ চারিদিকে। আর এখান থেকে যে গাছগুলো গজিয়েছে পাহাড়ের গায়ে, লুকস অ্যাবসলিউটলি স্পেকটাকুলার, খুব সুন্দর দেখতে। ও ওয়াও, এখান থেকে রিয়েলি অনেক গুণ আরও বেটার লাগছে। হয়তো হাইটে আরও কত বলবো 5-6 ফিট 7-8 ফিট উঠেছি, তাতে মানে পুরো ল্যান্ডস্কেপের ভিউটা আমার চেঞ্জ হয়ে গেল। এখান থেকে যে কি অসাধারণ লাগছে, কি অপূর্ব লাগছে বলে বোঝাতে পারবো না। রিয়েলি ইটস ভেরি প্রিটি। নিশ্চয়ই আসবে এখানে, যদি দিন পরিষ্কার থাকে, ইট উইল মেক ইউর ডে। জাস্ট সিন্টিলেটিং দেখতে আশেপাশের উপত্যকা। আর একবার ওই দিকটা দেখো, আহা, চোখের কি আরাম। ওখানে নিশ্চয়ই কোনো রকম রিসর্ট তৈরি হচ্ছে, ওই যে টেন্ট ফেন্ট মতো করা। বুঝতে পারছো তো, উন্নতি হচ্ছে, তার সঙ্গে গাছগাছালি কাটা যাবে, অবনতিও হচ্ছে। এই দুটো দিকই হচ্ছে আর কি, মেনে নিতে হবে। যদি দারিংবাড়ির নির্জনতাকে উপভোগ করতে চাও, আমি বলবো এসে ঘুরে যাও কয়েক বছরের মধ্যে। কারণ যে রেটে রিসর্টস বাড়ছে, হোটেলস বাড়ছে, আর কতদিন এতটা ভালো থাকবে বলাটা দায়। দেখে বুঝতেই পারছো, এখানে আরও 1-2 ফ্লোর করে উঠবে, একটা ফ্লোর তো আরও উঠবে। চলো এরপর নেক্সট ডেস্টিনেশন। আবারও খুব সুন্দর রাস্তাঘাট, দুদিকে সিনারি খুব সুন্দর। তো তোমাদের সঙ্গে শেয়ার না করে তো মানে থাকতেই পারছি না, ওর জন্য বারবারই ক্যামেরা তুলে ধরতে হচ্ছে। ডেস্টিনেশন ইজ ইম্পর্টেন্ট, যেরকম কালকে বলেছি, আগেও বলেছি, বাট দ্য জার্নি ইজ ইভেন মোর ইম্পর্টেন্ট। এই যে রাস্তাঘাটের সৌন্দর্য, এগুলো একদম চোখের মধ্যে, মনের মধ্যে লেগে থাকবে। খুব সুন্দর। এত সুন্দর রাস্তা, এত সুন্দর আবহাওয়া, যে মানে কি বলবো আর। তাও আমি লিঙ্গরাজজিকে ক্রেডিট দেবো যে উনি মানে গাড়ির স্পিডোমিটার কাটা হার্ডলি 80 অতিক্রম করছে। ইটস ভেরি টেম্পটিং যে স্টিয়ারিংয়ে বসে আছো, এত ভালো রাস্তা, ফাঁকা রাস্তা, 100-120-তে গাড়ি দৌড়াবো, বাট না, হি ইজ বিং ভেরি ওয়াইজ ইন বিং ট্রাভেলিং আন্ডার আ সার্টেন স্পিড। সো এটা হচ্ছে এমু পার্কের এন্ট্রেন্স। ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই। লিঙ্গরাজজি যা বললেন, ভেতরে এখন আর 3-4টে এমু পাখি আছে, বাকি আর কিছু নেই। ঢুকলাম ভেতরে, এখনও তো এমু পাখির কোনো সাইটিং করতে পারিনি। লেটস সি। এখানেও আর কি সুন্দর ম্যানিকিউরড গার্ডেন, গাছগাছালি সুন্দর রয়েছে। আর কত তোমাদেরকে দেখাবো, যতই দেখছি ততই মুগ্ধতা বাড়ছে। গাড়িতে আস্তে আস্তে লিঙ্গরাজজিকে জিজ্ঞাসা করছিলাম যে পিক টাইম কখন। বললো এই বছর নভেম্বরে খুব ভিড় হয়েছিল, এই বছর বলা ভুল, 2025-এ। তারপরে বললো ফেব্রুয়ারিটাও খুব পিক টাইম হয়, তখন শীত সব থেকে বেশি থাকে এখানে। তো আমি জিজ্ঞাসা করলাম যে পিক টাইমে কি আপনারা মানে গাড়ির ভাড়া বাড়িয়ে দেন? বলছে না, আমরা সেরকম কিছু বাড়াই না। বলছে আমরা ইউজুয়ালি ওই 3 রাত 4 দিনের প্ল্যানটা করাই, তাতে 11,500 নিই। আর 2 রাত 3 দিনে আমরা নিই হচ্ছে অ্যারাউন্ড 9.5-10। আর যেটা আমি করছি, বললো এটাই আমরা 2 রাত 3 দিনে করাই, আপনি টাইম কম, তো আপনাকে আমরা খুব কম্প্যাক্টভাবে ঘুরিয়ে দিচ্ছি। ওর জন্য আমরা থাকা খাওয়ার ব্যবস্থাটা এর মধ্যে ধরিয়ে নিই, দামটার মধ্যে 6,000-এর মধ্যে। বলছে পুরীতেও আমরা ড্রপ করার জন্য 5 নিই। আমি বললাম বেশি না সেটা? বললো আগে 5ই নিতাম, এখন দামটা একটু কমিয়ে দিয়েছি। তো আমি যেরকম তোমাদেরকে বলেছি, আমাদের কাছ থেকে 4 নিচ্ছে। টোটাল ওনাকে আমরা 10 দেবো। 6,000 হচ্ছে এই দারিংবাড়ি ভ্রমণের জন্য,
আর 4,000 টাকা তোমরা সেপারেট রাখো, সেটা হচ্ছে দারিংবাড়ি থেকে পুরী ড্রপ করার জন্য। তোমাদের সেই রিকোয়ারমেন্ট না থাকলে তোমাদেরকে তো সেই দামটা নেবে না। তোমাদেরকে ঘোরাবে কীভাবে, তোমাদেরকে যেরকম ব্রহ্মপুর স্টেশন থেকে পিক আপ করবে, আবার তোমাদেরকে ব্রহ্মপুর স্টেশনে ছেড়ে দেবে। সো চলে এসেছি এমু পার্কে। সামনে দুখানে এমু পাখি বড় বড় ঘোরাঘুরি করছে। এই যে আমাকে দেখতে পেয়ে আমার বন্ধু আমার কাছে চলে এসছে। এখানে আরেকজন, ওইখানে আরেকজন, 3টে 4-5টা তো আমি দেখতেই পাচ্ছি। যাই হোক, এখানে আর দেখা হওয়ার কিছু নেই। এখান থেকে আমাদের এখন প্রস্থানের সময়। আমি এখানে দাঁড়িয়ে বলাটা হয়তো একদমই অনুচিত, বিকজ ইট ইজ এক্সট্রিমলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তবে আমি এমু পাখির মাংস খেয়েছি। দেয়ার ওয়াজ আ পয়েন্ট ইন টাইম যখন বারবিকিউ নেশন ওদের যে বুফেটা করতো ইয়ার এন্ডে, সেই টাইমটাতে ওরা এরকম মানে কিছু এক্সোটিক মিটস সার্ভ করতো, এমু পাখি, তিতির, বটের, এই জাতীয় জিনিস। সেটা এখন বেশ কয়েক বছর বন্ধ করে দিয়েছে। তো তখন আমি এমু পাখি বেশ কয়েক বছর খেয়েছি। ইটস ভেরি টেস্টি, ঠিক আছে, খুব খুব সুন্দর টেস্ট হয়। আর এখানে কিন্তু মানে ওরকম কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে। এখানে শুধুই মানে লালন পালন করা হয়, এখানে শুধুই ব্রিডিং করানো হয়, ঠিক আছে। এখানে কিন্তু ওরকম এমু পাখিকে মেরে কেটে খাওয়া দাওয়া ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই, আগে থেকেই বয়ে রাখছি। আর এখানে যে এলাম, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগলো না। এমু পার্ক থেকে লাভার্স পয়েন্ট যাচ্ছি ওই অ্যারাউন্ড 900 মিটার মতো। আবারও রাস্তাঘাট কিন্তু পুরো ভাঙা। মোটামুটি যে কটা ওয়াটারফলস দেখলাম ওগুলোরই মানে যাওয়ার পথটা আমার রাস্তাটা আর কি পুরোই ভাঙা চলো। তো এটা একটা কমন থিম, একটা কমন ট্রেন্ড দেখতে পাচ্ছি। চলে এলাম লাভার্স পয়েন্টে। ওয়াটারফল বলতে ওই খাসাড়া ওয়াটারফলস টাইপেরই আর কি, ঠিক আছে। এই সামনেই আছে, চলো সামনে গিয়ে দেখাই। এখানে রাস্তায় কিন্তু প্রচুর নোংরা, ঠিক আছে। ওই গরু ছাগল মানে বিশাল বিশাল পরিমাণে মল ত্যাগ করেছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর ফুটিং। আর নিচে যে নামবো সেরকম কোনো সিঁড়িও দেখতে পাচ্ছি না। লেটস সি ওপরে উঠে এখান থেকে বেরিয়ে কিছু করা যায় কি না দেখি। আবার দোকান তো 2-1টা রয়েছে, প্রচুর গরু, এনারাই ওখানে মল ত্যাগ করেছেন। এখান থেকে একটুখানি স্লোপিং মতো করা আছে, নাম্বার মতো। জলপ্রপাত বলাটা ভুল, নালা টাইপের। তো এই হচ্ছে লাভার্স পয়েন্ট। এখানে আমি শুনেছিলাম কোনো একটা ঠাকুরের বিগ্রহ রয়েছে। সো আই এম ট্রাইং টু ফিগার দ্যাট আউট। আদারওয়াইজ এই হচ্ছে উপত্যকার ভিউ, আমি ছাড়া আর কেউ নেই। একদমই জলের কাছে চলে এলাম। আর এই যে জলে হাত দিচ্ছি, টেম্পারেচার কিন্তু একদম নর্মাল, যে একদম ঠান্ডা কনকনে জল তা কিন্তু একেবারেই নয়। রাস্তাঘাটের সিনারি খুবই ভালো, তবে রাস্তাটাও দেখে নাও একদম ভাঙাচোরা। ऐसा 40 किलोमीटर से 40 किलोमीटर पर अभी थोड़ा थोड़ा काम हो गया है। এরকম খারাপ রাস্তা এখন বলছে আনুমানিক 40 কিলোমিটার। কোনো কোনো জায়গা ভালো পাবো বলছে, অল্প বিস্তর কাজ হয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই মান্দাসারু আর পিকুমা ওয়াটারফলসের দিকে। তো রাস্তাটা কিন্তু এরকম বেশ খারাপ অবস্থা, মানে রাস্তা নেই বলতে গেলে। রাস্তাটা খারাপ, কিন্তু দুদিকে পরিবেশ বলো, গাছগাছালি বলো, একদম অসাধারণ লাগছে। राइकिया फॉरेस्ट, राइकिया फॉरेस्ट, राइकिया राइकिया फॉरेस्ट। और ये सब पेड़ कौन सा है? साल साल আচ্ছা, শাল কাঠের এগুলো হচ্ছে বন, নাম হচ্ছে রাইকিয়া ফরেস্ট। জার্নিটা খুব সুন্দরই হচ্ছে, শুধুমাত্র রাস্তার মানে যে মান সেটা খুবই বাজে। মানে রাস্তা বলাটা আর কি ইজ অ্যান ওভার স্টেটমেন্ট। বেশ খানিকক্ষণ পর রাস্তা এখন আবার ভালো, তবে লিঙ্গরাজ ভাই যা বলছে আবার রাস্তা খারাপ আছে সামনে। তবে প্রকৃতি আমাদেরকে নিরাশ করছে না। তবে তোমরা দারিংবাড়ি এলে পরে কিছু শুকনো খাবার নিজেদের সঙ্গে রাখবে, মাস্ট সেটা। নইলে পরে এখানে কিন্তু খাবার দাবারের অপশানস খুব কম। আমাকে যেরকম প্রোটিন বারে হাত এখন লাগাতে হলোই, আর কোনো উপায় ছিল না আমার কাছে। রাস্তাঘাটে সাধারণ অপশানস, ব্রেড অমলেট, খুব অপশানস কম আছে। যে ম্যাগি খেয়ে নিলাম, কিছু খেয়ে নিলাম, আবার
যাওয়াই যাচ্ছে না। সামনে যেতে যেতে তোমরা কিছু বাড়িঘর দেখতে পাবে, এগুলো সমস্তই হচ্ছে মানে ছোট ছোট গ্রাম। এক একটা গ্রামের মধ্যে ম্যাক্সিমাম 20-25টা করে এরকম ঘর রয়েছে। ছোট ছোট স্কুল রয়েছে, সরকার থেকে বানিয়ে দিয়েছে। তো আমি লিঙ্গরাজজিকে জিজ্ঞাসা করছিলাম যে মানে এদের সোর্স অফ ইনকাম কি। বলছে খেতি বাড়ি, হ্যাঁ, টমেটো, বিনস, ভুট্টা, ফুল, এরকম টাইপের কিছু জিনিস। তো মানে দেখো এত দূরে এনারা রয়েছেন, বসবাস করছেন, কিন্তু ঠিক মানে ম্যানেজ করে নিচ্ছেন আর কি, তাই না? সুন্দর সুন্দর সমস্ত অনেক রকম মানে জিনিসও রয়েছে, ট্র্যাক্টরও রয়েছে প্রত্যেকের বাড়িতে। এরকম দূরের বাড়িতে থাকলে তোমার কাছে 2 হুইলার থাকতে হবেই, ঠিক আছে? তুমি যেই না টিয়ার 1 সিটি থেকে নেমে টিয়ার 2, টিয়ার 3 সিটিতে যাবে, এগুলো তো মানে আউটরাইট ভিলেজ। তোমার কাছে 2 হুইলার না থাকলে তুমি মানে অপারেটই করতে পারবে না, সেরকম ব্যাপার। হ্যাঁ, মানে সাইকেলটা তো ঠিক আছে একদম বেসিক হয়ে গেল, স্কুটি বা বাইক মানে মোটর সাইকেল, এগুলো প্রত্যেকটা বাড়ির একটা মানে অনবিচ্ছেদ্য অঙ্গ। তবে এই সমস্ত রাস্তাঘাট দেখলে পরে একদম মনে হচ্ছে কি মানে সিনেমার কোনো শুটিং দেখছি, তাই না? চাই তো বলো দেশি সিনেমা, চাই বলো বিদেশি সিনেমা, একদম মারকাটারি লাগছে। ইফ অনলি একটা হুড খোলা গাড়ি থাকতো আর আমি গাড়িটাকে নিজে চালাতাম, তাহলে পরে একদম মানে 16 কলা পূর্ণ। মন্দাসারু ভ্যালি এর ভেতরে এখানে বলছে সাইলেন্ট একটা ভিউ পয়েন্ট বলে কিছু আছে। তারপরে বলছে যে এখানে ম্যাগনেটিক হিল বলে কিছু একটা আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। ইটস আ বিউটিফুলি ম্যানিকিউরড গার্ডেন ওয়ান্স অ্যাগেন। সুন্দর সুন্দর গাছ রয়েছে। এই 10 টাকা এন্ট্রি ফি। চলো ভেতরে ঢুকি, কি আছে দেখি, তোমাদেরকে সবটাই দেখাবো। একটা ওয়াচ টাওয়ার এখানেও রয়েছে। এভরিথিং ইজ সাপোজেডলি আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। ঘুরে দেখবার জায়গা আছে, চলো ওয়াচ টাওয়ারটা আগে পেয়েছি, দেখে নিই। অনেকখানি দেখা যাচ্ছে এখান থেকে, নিচটা এতটা। তবে এই গাছগুলোর জন্য অনেকখানি ভিউটা আটকে গেছে, আদারওয়াইজ ভালো, নট ব্যাড অ্যাট অল। এখানে আবার দার্জিলিংয়ের ম্যাল রোড মার্কা একটা জিনিস করে রেখেছে। এটা মনে হচ্ছে মাদার মেরি, এটা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। ইয়াপ, এই যে ওপরে যিশু। বাকি সাইলেন্ট হিল, ম্যাগনেটিক হিল এগুলো কোথায় ঠিক বুঝতে পারছি না। আমাকে লিঙ্গরাজজি বললেন বটে যে ম্যাগনেটিক হিলে এখন যাওয়া যাচ্ছে না বিকজ অফ সাম রিজন। তবে সাইলেন্ট হিলটাই বা কোথায়? পুরো জায়গাটাই তো মোটামুটি পায়ে হেঁটে এক্সপ্লোর করলাম, দেখতে পেলাম না তো কিছু কিছু। চলো একটু দেখে নিই, কিছু নতুনত্ব দেখতে পেলে তো বলবোই তোমাদের। ये दोनों पहाड़ का बीच में हाँ। मैग्नेट हिल है, अच्छा। लेकिन उधर कोई जा नहीं पा रहा है। আচ্ছা, वहाँ पे जाने के लिए क्यों दिक्कत हो रहा है कि कोई वापस आएगा कि नहीं आएगा वो पता नहीं। यहाँ का लोकल लोग भी उधर जाने के लिए मना करते हैं। वापस आगा के नहीं आएगा मतलब क्या, मतलब सुसाइड कर ले रहे हैं? मतलब रुक जाता है, मैग्नेट खींच लेते हैं। कोई उधर जाएगा तो आदमी को खींच लेता है? मतलब आपका पास कुछ रुकेंगे तो हाँ, मोबाइल वगैरह। खींच लेंगे। मैंने तो यूट्यूब वीडियोस देखा था, बहुत लोग गया था, कुछ तो हुआ नहीं। लेकिन यहाँ का लोग मना अच्छा। करते हैं अभी का जो सिचुएशन रहता है। फिर वहाँ पे वो इको होता है ना साउंड हाँ का, इको होता है। अभी अभी कोई जा नहीं रहा है। नहीं अभी कोई नहीं ये सही रास्ता था। हाँ तो इधर पे और क्या देखने लायक, और कुछ नहीं? और कुछ नहीं, उतना ही ये साइलेंट वैली है। আমার রিডিং হচ্ছে, দেখো মন্দাসুরু ভ্যালিতে তোমরা যদি না আসো তোমাদের অনেক টাকা বেঁচে যাবে। এবারে আমি এটাও তোমাদেরকে বলবো যে দ্য ডেস্টিনেশন শুড নেভার বি দ্য ডিটারমিনিং ফ্যাক্টর। যে জার্নিটা, যে রাস্তাটা, সেটাও খুব ম্যাটার করে, কিন্তু টাকাও ম্যাটার করে। কেননা এটা অনেকখানি দূরে। যদি তোমরা এটাকে যেতে আইটারিনি থেকে বাদ দাও, হতেও পারে তোমাদের কিছুটা টাকা কমলো। সুতরাং এই জায়গাটাকে পারসে, ডেস্টিনেশনটাকে আমি কিন্তু রেকমেন্ড করবো না। মন্দাসুরু ভ্যালি ইউ ক্যান ইজিলি স্কিপ, ইউ আর নট গোয়িং টু মিস আউট অন এনিথিং। লিঙ্গরাজজি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই মন্দাসুরু যে ভ্যালি বা ক্যাম্প, যেটা ভেতরে আমরা গেলাম, এখন প্রবেশ করলাম 10 টাকা দিয়ে, এখানে তোমরা অনলাইন বুকিং করে থাকতেও পারবে, ঠিক আছে? মানে এখানে থাকবার জন্য মানে ছোটো ছোটো ঘর আছে, কটেজ গোছে। তো বলছে যে অনলাইনে 3500 বা 3700 এরকম কিছু একটা চার্জ নেয়। উসি মে সব কিছু ইনক্লুড रहता है খানা। বলছে যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু ইনক্লুড থাকে। তো যারা এই ব্যাপারটাকে এনজয় করবার জন্য তোমরা ইন্টারেস্টেড আছো, ইউ গ্যাস ক্যান গিভ ইট এ ট্রাই। যে এখানে এসে থাকবে, হ্যাঁ, একটা দিন বা 2 দিন বা তোমাদের যেরকম মর্জি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই দেবে। সো ইয়া, দ্যাট ইজ অলসো অ্যান অপশন। ওয়ে টু মিগুমা ওয়াটারফল, আমাদেরকে এখান দিয়ে যেতে হবে। গাড়ি যাবে না, গাড়ি এখানে দাঁড়িয়ে গেছে। এখান দিয়ে যেতে হবে, এখান দিয়ে আসতে হবে। সো লেটস বিগিন দি ডিসেন্ট। লিঙ্গরাজ ভাইও আসছে। তো কালকে যে মিগুবান্ধা ওয়াটারফলসে আমরা গেছিলাম, সেখানটায় যেরকম আমাকে অ্যাডভাইস করেছিল, রাদার তোমরা অন্য ইউটিউব ভিডিওসও দেখবে যে লাঠি নিয়ে গেলে সুবিধা, অ্যাজ ইন উঠবার সময় সুবিধে।
তো আমাকে লিঙ্গরাজি বলছেন যে আপনার হয়তো লাগবে না, যেহেতু আপনার কালকেও লাগেনি। সো লেটস সি, কালকে জগন্নাথদেব বাঁচিয়ে দিয়েছেন, আজকে দেখা যাক বাবা কতটা কৃপা করেন। তবে এই ওয়াটারফলগুলো দেখবার জন্য এক্সাইটেড। কালকে মিগুবান্ধা ওয়াটারফল আগেই বলেছি ওয়াজ আ বাম্পার হিট। তারপরে যেটা দেখলাম রেনবো ওয়াটারফল, দ্যাটস অলসো ভেরি গুড, ওটাকে আমি নাম্বার 2-তে র্যাঙ্ক করবো। দেখি আজকেরটা কততে স্থান পায়। এখানেও 10 টাকা করে টিকিট এন্ট্রি ফি। দেখতে পাচ্ছ রাস্তাটা ভাঙাচোরা, তবে মানে যে ডিক্লাইনটা হচ্ছে ইট ইস নট আ স্টিপ ডিক্লাইন, তো তোমাদের এখন কোনো অসুবিধা হবে না। তাও আমি মানে কালকের মতোই বলবো যে ওয়েন ইউ আর মেকিং ইউর ডিসেন্ট, যখন নিচে নামছো ডু ইট লাইক এ ইয়াং ম্যান, সিট দ্বারা সোজা রেখে, আবার যখন ওপরে উঠবে রিভার্স, ডু ইট লাইক অ্যান ওল্ড ম্যান, একটু ঝুঁকে পড়ে। জ্ঞানটা অর্জন করেছি দীর্ঘদিন ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখে বেয়ার গ্রিলসের কাছ থেকে, তোমাদের কাছে ছেড়ে দিলাম, কাজে লাগে। এতটা পর অলরেডি নেমে এসেছি, আরও কিছুটা নামতে হবে। পাথুরের রাস্তা, অ্যাজ সাচ সিঁড়ি নেই, তবে ম্যানেজেবল, আমি এটাই বলবো এতক্ষণ ধরে। চলো আরও নিচে নামছি, বাট বি ভেরি কেয়ারফুল। এই হচ্ছে মিগুবান্ধা ওয়াটারফলস, ভেরি প্লেজেন্ট, এটাও মার্ভেলাস, মাস্ট রেকমেন্ড করবো। চানের জায়গাটা খুবই ছোট, চান না করার উপযোগী। আমার জন্য এখনও নাম্বার 1 হচ্ছে মৃদুবান্ধা, নাম্বার 2-তে আমি জয়েন্ট করব হচ্ছে রেনবো ওয়াটারফলসকে আর এটাকে। বেশ উঁচু থেকেই জলটা পড়ছে এবং নিচে নেমে জলটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে, কিছু পোকা পোকা ভাসছে, তবে বাঁচো আছে, জ্যান্ত আছে পোকাগুলো, তার মানে জলটা অতটাও কন্টামিনেটেড নয়। আর এই হচ্ছে আশপাশটা, একদম ঘন জঙ্গলের মাঝে। নামাটা অনেক রিস্কি, নামাটা তোমাকে পরিশ্রান্ত করে না, ওঠাটা তুলনামূলক লেস রিস্কি অনেকখানি, তবে একদম মানে জান বার করে দেয়। আমরা যারা এরকম এতটা স্টিপ চড়াই উতরাই করতে অভ্যস্ত নই, একদম মানে দম একদম। তাও আমি সপ্তাহে 6 দিন ওয়ার্কআউট করি, রোববারও করতাম যদি বন্ধ না থাকতো। চলো আবার চালু করি। এখান থেকে বাঁদিকে ওয়াটারফল যেটা দেখে এলাম, ডান দিকে ভিউ পয়েন্ট। তবে ডান দিকে গিয়ে কোনো লাভ নেই, বিকজ যখন আমি এখানে ছিলাম নামবার সময় দুজন ভাইয়ের সঙ্গে দেখা হলো, দে আর ফ্রম কাটাক। তারা বললো যে ওখান থেকে গেলে আর কি পুরো ওয়াটারফলের ভিউটা পাওয়া যাচ্ছে, বাট দেন এগেন সামনে একটা গাছ গজিয়েছে, দ্যাট ইজ অবস্ট্রাক্টিং আ লট অফ দ্য ভিউ। এই নিচে নামাটা ওর জন্য আমার কাছে অনর্থক। প্লাস তোমাদেরকে সামনে থেকে ওয়াটারফল নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছি, এখান থেকে দেখে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে তো লাভ নেই, দুধ তো চাখিয়ে দিয়েছি। আবারও আমরা যে যাচ্ছি টুয়ার্ডস সরোদা, দেখো দুদিকের রাস্তাঘাট আবারও খুব খুব সুন্দর, সুতরাং তোমাদেরকে দেখিয়ে দেওয়া, বলে দেওয়াটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, প্লাস চোখেরও আরাম। হুলা গন্ডায় এলাম, তোমাদেরকে যে জিনিসগুলো দেখিয়ে রাখছি, বড় গাড়ি মানে আমাদেরটা তো সেডান হোন্ডা ম্যাজ, কিন্তু এই যে এত বড় বড় বাম্পার দিয়ে রেখেছে না, অসুবিধাটা বড় তো কি, এরকম ছোট গাড়ি হ্যাচব্যাক হলো বা এরকম জাতীয় সেডান হলো লেগে যাচ্ছে নিচটা, গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব বেশি না হলে পরে যেতে পারছে না, নইলে যাওয়ার মতো রাস্তা কিন্তু রয়েছে। এরকম মানে ননসেন্স কিছু বাম্পার দিয়ে রেখেছে, এত বড় বাম্পার কখনো মানে হয়, মানে উটের পিঠে যে ঢিবি হয় তার থেকে বড় বাম্পার, অগত্যা হাঁটতে হবে আর কি। সিঁড়ি করা রয়েছে সুন্দর, এখান থেকে নেমে হুলা গুন্ডা, বেশিখানি হাঁটতে হলো না আর কি। মুশকিলটা হচ্ছে যদি ওখানে অবধি যেতে হয়, রাস্তা তো আর নেই, এই পাথুরি ঢিবিগুলো অতিক্রম করেই যেতে হবে। এখান দিয়ে কি কোনো রাস্তা আছে? আই ডোন্ট থিঙ্ক সো। ওই ঢিবিগুলোকে ইয়ে করেই যেতে হবে, অতিক্রম করেই যেতে হবে। দেখি কতখানি যেতে পারি কাছ অব্দি। না, তোমাদের জন্য একদম সামনে অব্দি চলে এলাম। দিস ইজ হুলা গন্ডা, ওই খাসাদা ওয়াটারফলস গোছেরই একটা ভাবের জিনিস, নরম মাটি এখানটা, জলের স্রোতটা মোটামুটি মনে হচ্ছে ওই দিকটা থেকে। এখানে কোন একটা জায়গায় তো একটা রিলিজিয়াস ইমপ্লিকেশন রয়েছে, বাট হ্যাঁ ওই যে ওইখানটা হচ্ছে জলের স্রোত। এখানে কিছু খুদে বন্ধুদের সঙ্গে দেখা হলো, দেখছে ক্যামেরা তুলে বকবক করছি, জিজ্ঞাসা করছি কী নাম ইউটিউব চ্যানেলের, বললাম স্যাডলি এখানে তো কোনো ইন্টারনেট কানেকশান নেই, চলো এখান থেকে আবার বেরোতে হবে আমাদের, টাটা করে দাও। গাছে খানিকটা অবস্ট্রাক্ট করে দিয়েছে ভিউ,
এই খুদে বন্ধুরা, আর ওই যে ওখান থেকে বইছে। মোটামুটি ফোর্স খারাপ না, ঠিকঠাকই আছে, দেখে হয়তো বুঝতে পারবে না, কিন্তু মানে রানিং ওয়াটার, চান করে মজা পাবে। তবে এইটা বলো, খাসাদা ওয়াটারফল বলো, সেকেন্ড আর একটা জায়গায় গেছিলাম, এগুলো একই গোত্রে। মানে সেই যে ওয়াটারফল বলতে যে ফিলিংটা আসে সেটা পাবে না। সেটা তোমরা পাবে কোথায় বলে দিস। হোটেল ভাগ্যলক্ষ্মীকে রেকমেন্ড করলো লিঙ্গরাজ দা। এখানেই আমরা আজকে ব্রাঞ্চ করব, লাঞ্চ কাম ব্রেকফাস্ট। বাবা একদম গমগমে অবস্থা। আচ্ছা, তো অপশানস আর ভেরি লিমিটেড। ডিম নেই, ভেজ থালি আছে, চিকেন থালি আছে, মাটন থালি আছে, তার বাইরে বিরিয়ানি আছে। বিরিয়ানি খাওয়ার রিস্ক আমি নিচ্ছি না। চিকেন থালি কত করে বললো? 140 হচ্ছে চিকেন থালি। ভেজ থালি হচ্ছে 100 টাকা। মাটন থালি জিজ্ঞাসা করা আমি রিস্ক নিলাম না, মাটন যে কোনো জায়গার আমি খাই না। এনিওয়েজ চিকেন থালি আসুক, শেয়ার করব। ভাত, ডাল, আলু চোখা, পাঁপড়, স্যালাড, আর চিকেনের আইটেম দেবে। এবার চিকেনটাই দেখা যায়, ওটা দিয়েই তো খাবো। আমার ইচ্ছা ছিল রুটি বা নান খাওয়ার। আমি যে কোনো জায়গায় ভাত ফাত খেতে পছন্দ করি না। এখানে রুটি, নান, পরোটা মানে ফ্ল্যাট ব্রেডসের কোনো অপশানই নেই, এবং যেরকম বললাম এগের কোনো অপশান নেই। এখানে যারা খাচ্ছেন অনেকে বলছেন যে চিকেনটা নাকি বাসি দিয়েছে। এবার তো খেলেই বুঝতে পারবো। ডাল, আলু চোখা, স্যালাড, এটা একটা ভাজি, আর হচ্ছে চিকেন। চালগুলো একদমই অর্ডিনারি কোয়ালিটি। কালকে রাত্রেবেলা যেখানে খেয়েছিলাম ওরা ভালো কোয়ালিটির চাল দিচ্ছিল, আমি দেখেছিলাম। এনিওয়েজ চলো খেতে হবে এবারে। প্রথমে ডালটাই খাই। স্যালাড তো আমি খাবো না। আলু চোখা দেখি খেয়ে কীরকম। আলু চোখা আর ডাল তো ঠিকঠাক আছে, বাকি ভাজি আর চিকেনকে বলবো। ভাজি বলতে ফুলকপির ভাজা আর আলু ভাজা। ছুটছি যে মোটামুটি গরম আছে, আর একটুখানি ওপরে খাস্তার মতো কোটিংও আছে। বাকিটা খেলে বুঝবো। ফুলকপি আলু কোনো স্বাদ নেই, তবে নষ্ট বা বাসি তাও না, চলে যাচ্ছে। নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। দেখা যাক চিকেনটা অ্যাকচুয়ালি কীরকম, বাসি না ঠিকঠাক। আমি তো স্বাদের কথা এখন বাদিয়ে দিচ্ছি। 3 পিস মোটামুটি ঠিক সাইজেরই চিকেন দিচ্ছে। তবে হ্যাঁ, ওই টাফনেস তো রয়েছেই। তবে আমি যে ছুটছি চিকেনটা, একটা উষ্ণ গরম ব্যাপার রয়েছে, একদম ঠান্ডা নয়। দেখা যাক টেস্ট করে। চিকেনটা টাফ আছে, শক্ত আছে, আর যে ঝোলটা করেছে মশলাগুলো পুড়ে গেছে, সেখান থেকে তিক্ততা এসছে। নুন ঠিকঠাক, আর মুরগির মাংস খেতে গেলে ছিবড়ে হচ্ছে। তবে নষ্ট বা বাসি সেটা নয়, মানে চরম সই আছে। এটুকুন হলেই হবে, যাতে খেয়ে পরে শরীরটা খারাপ না করে, ব্যাস। এবং অদ্ভুত মার্কা এই প্রতিষ্ঠানে কোনো মেনু কার্ড নেই, এবং ভাবতে পারছি না পাইস হোটেলের মধ্যে ডিম নেই। ডিমের কোনো অপশান নেই, শুধু ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি। চলো খাবারটা খেয়ে গাড়িতে যাই। প্রথমে বলেছিল 140 করে চিকেন থালি, বিল পেমেন্ট করার সময় বলছে 170। যাই হোক 170 করেই দিলাম। 3টে 510, ওই লিঙ্গরাজ দারটাও পে করে দিলাম। আর আমি রেকমেন্ড করবো না, ঠিক আছে, খুব একটা ভালো খাবার ছিল না। আর ব্যবহারপত্র স্টাফদের যেরকম আছে, বা যিনি ক্যাশে বসছিলেন, থিংস কুড হ্যাভ বিন বেটার, লেটস জাস্ট পুট ইট দ্যাট ওয়ে। এই যে সোজা তোমরা জায়গাটা দেখছো, এটা হচ্ছে গেট এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে সরদা ড্যাম। ঢুকবার আগে তোমাদেরকে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। আমি ঢুকছি না, দ্য রিজন বিং ওপরে এখন যাব খুন্তেশ্বরী টেম্পল দেখতে। সেখানে ঋষিকুলিয়া রিভার আছে, বলছে সেখান থেকে ভিউ পয়েন্ট পাওয়া যাবে, সেখান থেকেও ড্যামটা দেখতে পেয়ে যাব। এনার্জিটাকে বাঁচিয়ে রাখছি। এখনও অনেক লম্বা রাত আছে, এবং রাতটা তো জেগেই কাটাতে হবে, কেননা ভোরবেলা পুরীতে চেক ইন করতে হবে। সইয়া এই হচ্ছে খুন্তেশ্বরী টেম্পল যাওয়ার রাস্তা। রোদ প্রচণ্ড চড়া। অ্যাকচুয়ালি আমি একা একা ঘুরছি, তো ওর জন্য সাইট সিনগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই মানে ব্যাপারটা আর কি, সিকিমের যিনি ছিলেন বীরবলজি, উনিও অ্যান্টিসিপেট করতে পারেননি। উনি তো মুখে বলেই দিয়েছিলেন যে আপনি ইতনা জলদি কাছে ওরা। আর এখানেও ব্যাপারটা সেরকম জায়গা থেকেই দাঁড়িয়েছে, যে এই যে আমি ব্যাপারটা করছি, বাকিদের থেকে অলমোস্ট 3.5-4 ঘন্টা আগে আমার হয়ে যাচ্ছে। সো ইয়া, কিছুটা তো ফিটনেস রয়েছেই, বড়াই করছি না। হাফ আমারও ধরছে, কিন্তু হ্যাঁ তাও হয়ে যাচ্ছে। তো প্রবলেম একটা মাইনর দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে যেহেতু আমার এত আগে হয়ে যাচ্ছে, আর বিকজ আমাকে পুরীতে গিয়ে পৌঁছতে হবে অ্যারাউন্ড 4 o'clock ইন দ্য মর্নিং,
তো এবারে সেই টাইমিংটাকে অ্যাডজাস্ট করার জন্য কথাবার্তা চলছে। আমি যার সঙ্গে কথাবার্তা বলেছিলাম উনি হচ্ছেন, তোমাদেরকে আগেও বলেছি, এই লিঙ্গরাজ্জির বড় ভাই। তো এখন পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করে হবে ফাইনালি ওটাই যেটা আমি চাইছি, কারণ আমি আমার মেসেজটা ফোন করে আগেই ওনার কাছে ক্লিয়ার করে দিয়েছিলাম। ফিঙ্গার ক্রস সেরকমই হোক, ভালো ভালো জগন্নাথ ধাম গিয়ে পৌঁছতে পারি, মহাপ্রভু যা চাইবেন তাই হবে। এখন চলো খুন্তেশ্বরী টেম্পলটা তোমাদেরকে দেখিয়ে দিই। একদম ফাঁকা কেউ নেই, ডান দিকে তো মনে হচ্ছে মা কালী, বাম দিকে বুঝতে পারছি না, মাঝখানে কেউ সেটাও বুঝতে পারছি না। একটা গাছ রয়েছে কিন্তু এখানে কিছু ইংলিশে বা বাংলাতে লেখাও নেই যে বুঝতে পারবো কার মন্দির এটা এক্স্যাক্টলি। যাই হোক, দর্শন করে নাও। এখান থেকে একবার ভিউটা দেখো, ওপর থেকে ভিউ তো দেখতে ওর জন্য খুব ভালো লাগছে। এখানে একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, ইনি মোস্ট প্রবলি এখানকার সিকিউরিটি গার্ড, হয়তো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ ওনাকে। ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে বিগ্রহ তিনটে কিসের। তো কালীমাকে তো আইডেন্টিফাই করতে পেরেছি, কারণ জিভ বার করা সবার ডান দিকে। তার বাইরে বললেন যে লক্ষ্মী সরস্বতী এখানে পূজিত হয় কালী মায়ের সঙ্গে। তো এই তিন মূর্তিই ছিল, তিন দেবীর আরাধনা হচ্ছে কুন্তেশ্বরী মন্দিরে। কিন্তু এখানেই ব্যাপারটা শেষ নয়, ওইদিকে বলছে যে কোথাও একটা সিঁড়ি দিয়ে চড়তে হবে, সেখানে 108টা শিবলিঙ্গ আছে। চলো সেটাও চেষ্টা করবো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। এটাও মনে হচ্ছে কুন্তেশ্বরী মন্দিরের আর একটা মানে অঙ্গ। এখানে আমরা দর্শন করতে পারবো 108 শিবলিঙ্গ। তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম, চলো এখান দিয়ে সিঁড়িতে দিয়ে উঠি। বোধহয় সন্ধ্যাবার আসলে একটা অন্যরকম ভিউ পাওয়া যাবে, কারণ বাইরে এখানে লাইটস দেওয়া রয়েছে। বাট এখন তো একদম খটখটে সূর্যের আলো, বেলা 3টে মতো বাজে এখন। ওখানে হনুমানজির মূর্তি আছে, গেটে এখন তালা দেওয়া। তো এই মন্দিরের ভেতরে যাওয়া গেল না। এখান থেকে এই যে তোমরা নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঋষিকুলিয়া রিভার। নামগুলো হয়তো একটু এদিক ওদিক হচ্ছে, সো পার্ডন মি ফর দ্যাট, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। ঋষিকুলিয়া অথবা ঋষিকুলিয়া রিভার লুকস কোয়াইট অসম। তবে এত তীব্র সূর্যের আলো চোখে পড়ছে না, যে মানে চোখ একদম পুরো ঝাঁঝিয়ে যাচ্ছে। এখানে একটা ওই যজ্ঞ মতো করার জায়গা রয়েছে, অনুষ্ঠান ফনুষ্ঠান বিয়ে ফিয়েতে হয়তো কাজে লাগে, হোম যজ্ঞ এইসব। আর এইটা হচ্ছে আরেকটা টেম্পল, লেটস ওয়াক ইন। সামনে পুরোহিতজি বসে আছে, ভেতরে শিব পার্বতীর মূর্তি মনে হচ্ছে। চলো ভেতরে যাই। এই যে মন্দিরে গায়ে এগুলোই হচ্ছে 108খানা, এবং প্রত্যেকটাই মহাদেবের। ওর জন্যই বলছে যে 108টা শিবলিঙ্গ রয়েছে। এবার আমার পক্ষে এখন গুণে দেখা সম্ভব নয়। এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে শিবলিঙ্গ ছিল, কোনো কারণে ব্যাপারটাকে উঠিয়ে দেওয়া হয়েছে বা তুলে দেওয়া হয়েছে। এই যে শিবলিঙ্গে কিন্তু ভর্তি রয়েছে, ঠিক আছে, সব মহাদেবের মূর্তি। একদম ওপর থেকে শুরু হয়েছে মহাদেবের মূর্তি, আর একদম এই নিচ অবধি বিভিন্ন মুদ্রায় দেবাদিদেব মহাদেব। কিন্তু এখানে আবার বজরংবলীরও মূর্তি রয়েছে, এই যে দুখানা বজরংবলীর মূর্তি। সো ঠিক ব্যাপারটা আমিও বুঝতে পারছি না, কিন্তু এটাই আমি শুনলাম যে 108খানা শিবলিঙ্গ রয়েছে, কিন্তু এখানে তো পরিষ্কার বজরংবলীর মূর্তি রয়েছে। এখান থেকেও তোমরা সুন্দর ভিউ পাবে ঋষিকুলিয়া রিভার। এখানে বসে তোমরা ব্যাপারটাকে এনজয় করতে পারো। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ভিউ পয়েন্ট দেখতে, মানে আরেকটা ওয়াচ টাওয়ার বেসিক্যালি। এখান থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছি, যদি বলি অপরূপ সুন্দর কম বলা হবে, যদি বলি অপূর্ব সুন্দর কম বলা হবে, যদি বলি ম্যাগনিফিসেন্ট কম বলা হবে, অ্যামেজিং দ্যাট উইল অলসো বি অ্যান আন্ডারস্টেটমেন্ট। এখান থেকে ঋষিকুলিয়া রিভারের যে ভিউটা পাচ্ছি, কুন্তেশ্বরী মন্দিরের ভিউ অ্যালং উইথ দ্য রেস্ট অফ দ্য টাউন। বাই দ্য ওয়ে, এই টাউনটা কিন্তু দারিংবাড়ি না, দারিংবাড়ি আমরা ছেড়ে চলে এসেছি। বাট জাস্ট লুক অ্যাট দ্য ল্যান্ডস্কেপ, পাহাড়, জমি, ক্ষেত, টাউনশিপ,
গাছগাছালি, মন্দির, ঋষিকুল্যা রিভার। ড্যামটা কোন দিকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আগে নিজে লোকেট করি। ওদিকটাতে রাস্তা আছে, ড্যামটা কোন দিকে আমি দেখতে পাচ্ছি না, বাট ইয়া এখানে গিয়ে রাস্তা চলে যাচ্ছে। কি অপরূপ সুন্দর দেখো, স্প্লেন্ডেড ভিউ, স্প্লেন্ডেড। সত্যি ওপর থেকে চারিদিকে যে ভিউ দেখতে পাচ্ছি না, জানি না ক্যামেরা লেন্স কতটা জাস্টিস করছে, অ্যাবসলিউটলি মেসমারাইজিং, খুব খুব সুন্দর। এই জায়গাটাকে রেকমেন্ড করা যেতেই পারে, ঠিক আছে? যদি না দেখো মিসই করবে আমি বলতে পারি, আমার তো ভালো লেগেছে, অপূর্ব সুন্দর লাগছে। পাহাড়ের রিফ্লেকশনটা পড়েছে নদীতে, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। একটা অপরূপ সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে ভাসমান। কত কিছু দেখতে পাচ্ছ একবার ভেবেছো? সবুজ পাহাড়, টাউনশিপ, কাজ চলছে, বিস্তৃত ঋষিকুল্যা রিভার, নদীর ওপরে পাহাড়ের প্রতিচ্ছবি, প্রতিবিম্ব, রিফ্লেকশন কি প্রতিবিম্ব বোধহয়, আর এখানে মন্দির। বিউটিফুল বিউটিফুল। দারিংবাড়ির আমাদের পুরোপুরি ট্রিপ শেষ কিন্তু, ঠিক আছে? আমাদের দারিংবাড়িতে আর কিছু এখন দেখবার নেই। তাহলে এখন আমরা করছি কি, আমরা এখন করছি আর কিছুই না, এখন আমরা পুরীর উদ্দেশ্যে যাচ্ছি। তবে এক্ষুনি আমরা পুরী পৌঁছাবো না, বিকজ আমাকে পুরীতে পৌঁছাতে হবে অ্যারাউন্ড ভোর 4টে। ওর জন্য দাদা, লিঙ্গরাজ দা আমাদেরকে এখন নিয়ে যাবেন হচ্ছে টুয়ার্ডস চিল্কার ওদিকটা একটু দেখে টেকে ঘুরে, মানে আমাদেরকে টাইমটা কিল করতে হবে বেসিক্যালি, সো দ্যাট আমরা হোটেলে পৌঁছাতে পারি স্বর্গদ্বারের ওপরে অ্যারাউন্ড ভোর 4টে। কোন হোটেল জানবার জন্য ইউ হ্যাভ টু বি টিউনড ইন। লাস্টবার ওই একই হোটেলে ছিলাম, চেষ্টা করি একই হোটেলে থাকবার। তো হ্যাঁ, দাদার সঙ্গে ঘোরার অভিজ্ঞতা ভালো। আমি আবারও বলছি, নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ফোন করে যোগাযোগ করে তোমরা আসবে যদি তোমাদের ঠিকঠাক মনে হয়। এটা কোনো কোলাবোরেশন বা পেড রিভিউ নয়। এখন রাস্তা খুব ভালো, কিছু বেগতিক দেখলে পরে আবার ক্যামেরা অন করব। বেগতিক মানে আমি বলছি অ্যাপারেশন, কুড বি আ প্লেজেন্ট অ্যাপারেশন অ্যাজ ওয়েল। আমরা এখন ডাইরেক্টলি যাবো হচ্ছে টুয়ার্ডস কলকাতা চেন্নাই বাইপাস, তেজপুর, তাই তো? जाके मिलेंगे, ये वाला नहीं है। হ্যাঁ, এটা নয়, এটা হচ্ছে সরদা রুট, এটা হচ্ছে সরদা রোড। বহরমপুরকে পেছনে ফেলে এলাম, এই যে রোডটা এটা হচ্ছে আস্কা। এবারে এখান থেকে লিঙ্গরাজজি বলছেন যে আমরা পুরীতে যাচ্ছি, তার বাইরে ভুবনেশ্বর যাওয়া যায়, রাঁচি যাওয়া যায়, আর কোথায় কোথায় যাওয়া যায়? হ্যাঁ, সোনপুর, তারপর আরও কী কী সব জায়গার নাম বলছে। পুরীতে তো আমরা যাচ্ছি, সেখানে তো যাওয়া যাবেই। আমরা এখন প্রবেশ করলাম কবি সুরিয়ানগর বলে একটা জায়গাতে, এই মানে একই রাস্তায় পড়ছে আর কি এখন এগুলো। বাই দ্য ওয়ে, রাস্তার মধ্যে কিন্তু আমরা এখনো কোনো টোল প্লাজা বা টোল বুথ কিছু পাইনি। যারা নিজেরা সেলফ ড্রাইভ করে আসতে চাইছে তাদের জন্য ব্যাপারটা বলে রাখছি। আর যে টোল প্লাজাগুলো পড়েছে সেগুলো নন অপারেশনাল। যেটা লিঙ্গরাজ ভাই বললেন সেটা হচ্ছে যে নবীন পট্টনায়ক যখন আগের সিএম ছিলেন উড়িষ্যার, ওনার সময় ব্যাপারগুলো ইনস্টল হয়েছিল, তৈরি হয়েছিল। তারপরে এখন সরকার বদলে গেছে, তো এই ব্যাপারগুলো এখনও নন অপারেশনাল, ঠিক আছে, এখনও চালু হয়নি। আর একটা কথা বলে রাখি, দারিংবাড়ি ভ্রমণ আমাদের হয়ে গেল। তোমরা তো কমেন্টে জানাবে অবশ্যই যে তোমাদের কীরকম লাগলো, ইনফরমেশন পেলে কি পেলে না। তার সঙ্গে এটাও জানিয়ে রাখাটা আবশ্যক যে দারিংবাড়ি ঘোরার সময় যদি কোনো পার্কে তোমরা যাও বা যদি কোনো দ্রষ্টব্য স্থানে তোমরা যাও, সেগুলোর যে এন্ট্রি ফি সেগুলো তোমাদেরকে পে করতে হবে, সেটা তো অবভিয়াস। কিন্তু কোথাও যদি কোনো পার্কিং ফি লেগে থাকে বা কোথাও যদি অন্য কোনো রকম টাকা পয়সা লেগে থাকে, সে সমস্তই কিন্তু পে করা উচিত ড্রাইভারদের। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আমার কাছে একটা 9 পয়সাও চাওয়া হয়। এই ব্যাপারগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে। আমি মাঝে মধ্যেই এখন ক্যামেরা তুলে কথা বলছি আর কি, অনেকখানি ডিস্টেন্স পর পরে। জায়গাটার নাম হচ্ছে বৈরানী, রাস্তা খুব সুন্দর এবং যেরকম হয় আর কি, এরকম মানে হাইওয়ে টাইপের রাস্তা, দুদিকে সবুজ, সুতরাং ভালোই লাগছে। দুদিকে প্রচুর ধান ক্ষেত রয়েছে, এখন তো সব তোলা হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ধানের মড়াই এখনো হয়ে রয়েছে। সো ধানের মড়াই মানে হচ্ছে এখনো জমে রয়েছে নাকি, মানে জমিয়ে রেখেছে রাবার। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যদি গোল গোল ঢিবিগুলো দেখতে পাও, ওগুলোই হচ্ছে ধানের মড়াই। দূরের পাহাড়টাকে দেখো কি সুন্দর, পাথুরে ঢিবি ঢিবি। হ্যাঁ, একটুখানি ক্লিয়ারিং থাকলে পরে আরও বেটার তোমরা দেখতে পাবে। ভাবলাম তোমাদেরকে দেখি, সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে লিঙ্গরাজজির ছেলে, হ্যাঁ, দেখো কি মিষ্টি দেখতে। এবারে এনাকে নিয়ে কথা হচ্ছিল, বাচ্চাকে নিয়ে। তো বলছে যে আমার শ্বশুরবাড়ি হচ্ছে ভুবনেশ্বরে,
আর আমি বললাম উড়িয়া, বললো হ্যাঁ উড়িয়া এবং সেম কাস্ট। তখনই কথা বলছে যে যদি রিলিজিয়ান তো অন্য কথা, যে অন্য ধর্মের, বলছে আমি যদি আমার কাস্টের বাইরে গিয়ে বিয়ে করি, বলছে আমাদের গ্রামের মধ্যে আমার বাপকে মাকে পুরো এক ঘরে করে দেবে। বলছে আমাদের জমি জায়গা সব থাকবে কিন্তু আমাদেরকে গ্রামে ঢুকতে দেবে না, কিছু না। আমি বললাম দেশের একটা নিয়ম কানুন আইন আছে, বলছে কেউ মানবে না, ইন্টেরিয়ারের দিকে গ্রামের দিকে কেউ মানবে না। ভাবতে পারো মানে আজকের দিনে এসে এরকম ব্যাপার স্যাপার চলছে। আমরা এখন NH-16 ওপর দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাই যাচ্ছে ভুবনেশ্বর, কটক, কলকাতা সব জায়গায়। তবে যখন পুরীর দিকে যাব তখন রাস্তাটা অন্যদিকে বেঁকে যাবে, অন্যদিকে আমাদেরকে মুড়তে হবে। এই একটা টোল প্লাজা পেলাম যেটা কিনা অপারেশনাল, এই ট্রিপে আমাদের প্রথমবার। এখান থেকে কলকাতা হচ্ছে 559 কিমি, ভুবনেশ্বর হচ্ছে অ্যারাউন্ড 128। তো হ্যাঁ, এখন এখানে বেশ ভালোই এখন গাড়ি চলছে। ডান দিক দিয়ে NH-16, আমরা বাদিকে একটা রাস্তা কেটে গেছে, সেখান দিয়ে আমরা প্রবেশ করলাম। তোমরা হয়তো দেখে অবাক হচ্ছ, বাট ইয়েস, আমি চিল্কা লেকের সামনেই দাঁড়িয়ে আছি। ব্যাপারটা হচ্ছে যে ভোর 4টে নাগাদ পুরী পৌঁছাতে হবে, তো টাইমটা তো কিছুভাবে কাটাতে হবে। আই এম স্টিল স্ক্র্যাচিং মাই হেড যে এখন সবে সন্ধ্যে 6টা বাজে, কী করে ভোর 4টে অবধি কাটাবো। সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স খাবো, রাত্রিবেলা কোথাও খাবো, এইভাবে কিছু করে হোক টাইমটাকে কাটাতে হবে। বাট ইভেন দেন ভোর 4টেটা ছোঁয়াটা সিমিংলি ইম্পসিবল। যাই হোক, এখন চিল্কা লেকের কাছে এলাম, এখানে কিছুটা সময় ঘোরাঘুরি করব। আচ্ছা, একটা কথা তোমাদেরকে আবারও বলছি, আগেও বলেছি, দারিংবাড়ি ট্রিপের সঙ্গে কিন্তু এই ব্যাপারটাকে গুলিয়ে ফেলো না। তোমরা যখন আসবে, ধরো এনার সঙ্গেই ঘুরবে, লিঙ্গরাজ গৌড়ার সঙ্গে, তোমরা কিন্তু চিল্কা লেকের এক্সপেকটেশন নিয়ে আসবে না। দারিংবাড়ি ট্রিপ আমি যখন বললাম মুখে যে দারিংবাড়ি ট্রিপ এখন শেষ হয়ে গেছে, সেইখানে অবধি কিন্তু তোমাদের মানে দারিংবাড়ি ট্যুরটা হবে। তারপরের যে ব্যাপারটা আমি করছি বা আমার সঙ্গে হচ্ছে, দ্যাট ইজ অনলি বিকজ আই হ্যাভ টেকেন দ্য চয়েস যে আমি পুরী যাব, আর ডাইরেক্টলি মানে ট্রিপটা শেষ হওয়ার পরেই পুরীতে যাব। তো ওর জন্য ব্যাপারটা হচ্ছে, প্লাস আমি যেহেতু পুরীতে একটা ওরকম টাইমে পৌঁছাতে চাইছি ভোর 4টে নাগাদ, সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই যে মানে লিঙ্গরাজজি ওয়াজ কাইন্ড এনাফ যে টাইমটাকে কাটাবার জন্য এই ব্যাপারটা মানে এখান দিয়ে আমাকে নিয়ে যাচ্ছেন, এই রুটটা দিয়ে। উনি আমাকে আরেকটা অফারও দিয়েছিলেন যে গোপালপুরের ওখান দিয়েও যাওয়া যেতে পারতো, তাহলে গোপালপুরের বিচ, এই সমস্ত হাংরি বাংরি জিনিসপত্র দেখতে পেতাম। তো এখন এই চিল্কা লেকের এখানে রয়েছি, বোটিং কিছুই করবো না বলাই বাহুল্য, জাস্ট টাইমটাকে কাটাবো। তোমাদের কাছে ব্যাপারটাকে ক্ল্যারিফাই করে দিলাম। হচ্ছে সূর্যাস্তের পরে চিল্কা লেক, বিরাট বড়। এখানে একটা প্ল্যাটফর্ম মতো করা আছে, চলো তোমাদের সঙ্গে যাই। ভেরি স্টেবল, তো সেরকম ভয় পাওয়ার কিছু নেই। বাট হ্যাঁ, জলের ওপর যে রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে when you step in. This is Chilka Lake, looking quite mysterious and a little bit scary at this point in time. জানি না কতটা আমাকে দেখতে পাচ্ছ, যারা লেক প্ল্যাসিড বা এই জাতীয় মুভিগুলো যারা দেখেছো তারা রিলেট করতে পারবে আমি কেন বলছি যে আর লিটল বিট স্ক্যারি। যে কোনো মুহূর্তে এখান থেকে ঝাঁপিয়ে ওঠে একদম শেষ। 6:33 মতো বাজে। ওই চিল্কা লেকের ওখানে দেখো বোটিং তো অনেকক্ষণ আগেই বন্ধ, আমি বোটিং করবার কোনো ইচ্ছা ছিলও না। এনিওয়েজ, দুদিকে সারি যে দোকানপাটগুলো রয়েছে, ওই স্টল টাইপের আর কি, বিভিন্ন রকম ওই বাচ্চাদের খেলার সামগ্রী, হ্যান ত্যান ভুলভাল জিনিস আর কি। তো সেগুলো এখন দেখছি তারাও প্যাক আপ করছে। কিছু ঘুগনির দোকান, হ্যাঁ আইসক্রিম ফাইসক্রিম সেগুলো এখনও রয়েছে, সেগুলো মানে আস্তে আস্তে পাত্তারি গোটাচ্ছে। আমি যা বুঝতে পারছি যে খাবারের দোকানগুলোই সবার শেষে নিজেদের মানে দিনের সব জিনিসপত্র গোটাবে আর কি। আমি জিজ্ঞাসা করলাম দুজনকে যে গেটটা কখন বন্ধ হয়, দে ওয়ার সিমিংলি টু বিজি টু গিভ মি অ্যান আনসার। তো এখন এখান থেকে বেরিয়ে আবার হাঁটছি আস্তে টুয়ার্ডস দ্য কার। গাড়িতে এখন উঠবো না, টাইম আমাদের কাছে প্রচুর আছে, এখানে আরও কিছুক্ষণ টাইম কাটাবো, তারপরে একটুখানি দেখি সন্ধ্যে স্ন্যাক্স কোথায় পাওয়া যায়, তারপর আবার খানিকক্ষণ হয়তো ট্রাভেল করবো, আবার দাঁড়িয়ে কোথাও রাত্রে খাবার খাবো। টাইমটা তো কাটাতে হবে, চিন্তাটা তো আমারই না যে কী করে ভোর 4টে অবধি কাটাবো। কারণ এখান থেকে যদি এখন পুরী বেরিয়ে যাই, আমি বলছি হার্ডলি বোধহয় 2 ঘন্টায় পৌঁছে যাবো। তো 2 ঘন্টা না হলে 2.5 ঘন্টাতে তো পৌঁছেই যাবো, সেটাকে আমি টেনে বলছি আর কি। আর সেটা করলে তো হবে না আমাদের। রাস্তায় এখন দাঁড়ালাম এসে, একটুখানি গরম পাকোড়ি খাবো। ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালাবার বা ট্রাভেল করার ব্যাপারটা কি বলো তো, মানে তোমরা কোনো বসতি পাবে না বা কোনো এরকম কোনো কী বলবো বাজার এরিয়া মতো পাবে না যেখানে বেশ কিছু দোকানপাট তোমরা পাবে। এই মানে ধাবা টাইপের জিনিসপত্রই তোমরা পাবে। এবার এখানে প্রবলেমটা কী হয় মেন, যে মানে রানিং কাস্টমার তো সেরকম নেই, বসে রয়েছে গালে হাত দিয়ে কখন কে আসবে বা না আসবে। দামটাও চড়া হয় ফর অবভিয়াস রিজনস। তো ভালো খাবার, গরম খাবার পাওয়ার সম্ভাবনাটা কমে যায়, ওর জন্যই আর কি মানে এত দেরি লাগছে।
আর ইচ্ছে আছে তারপর রাত্রিবেলা ভালো কোথাও বসে একটু খাবার। এখানে যে হোটেলগুলো থাকে বা ধাবাগুলো থাকে এগুলো তো রানিং কাস্টমার পাচ্ছে না, সুতরাং খাবারের মান কীরকম হবে সেটা তো একটা বড় কোয়েশ্চেন মার্ক থাকে। এই ব্যাপারটা একটুখানি ভালো করে চয়ন করতে হবে। একদম গরমা গরম বানিয়ে দিচ্ছে, নাথিং ক্যান গেট বেটার দেন দিস। হ্যাঁ, ফ্রাইড আইটেম জানি। এই হচ্ছে আমাদের গুটি পাকোড়ি বেসন আর পেঁয়াজের। খিদের পেটে অমৃত, আদার ঝাঁজ, আলু রয়েছে, পেঁয়াজ যখন বলেছে নিশ্চয়ই রয়েছে, সেভরি খেতে, অল্প ঝাল ঝাল খেতে, আদার থেকে ঝাঁজটাই বেশি। এরকম এক প্লেট 25 টাকা দিব্য। একটা গান আছে না হিন্দিতে, জিসকা মুঝে থা ইন্তজার জিসকে লিয়ে দিল থা বেকারার, এরকমই একটা মার্কেট প্লেস আমি চাইছিলাম। এইটা হচ্ছে রামেশ্বর। এখানে বেশ কিছু দোকানপত্র আছে খাবার দাবারে। চলো লেটস এক্সপ্লোর, টাইমটাও পাস হবে, কিছু খাওয়া দাওয়া করা যাবে। এখান থেকে খাবো হচ্ছে KFC মোমো। এইগুলো এটাকে গরম করে দেবে, তোমরা দেখে বুঝতে পারছো বাইরে একটা কোটিং আছে, বললো খেতে কুরমুর কুরমুর করবে। চিকেন কুরকুরে মোমো এক প্লেট বলছে 60 টাকা, 7 পিসেস থাকে। ঠিকই আছে, ট্রাই করে দেখি। এই হচ্ছে KFC স্টাইল কুরকুরে মোমো, টোটাল 7 পিস থাকে, এখানে 4 পিস রয়েছে আমি জানি। দেখতে একদম যেরকম হওয়া কথা, ডিপ ফ্রাইড আইটেম। খেতে বেশ আমাদের কলকাতার যেরকম ধরো ফিশ ফিঙ্গার হয়, বাইরেটা সেরকমই, ভেতরে অফকোর্স চিকেনের ফিলিং রয়েছে। ময়দা কোটিংটা খুব পাতলা। বলছে 2 রকম সসের সঙ্গে দেয়, একটা মির্চি সস, একটা মেয়োনিজ সস, তবে এমনি এমনি খেতেই ফাটাফাটি। তোমরা সামনের রাস্তাটা দেখো, একটা জিনিস এখানে তোমাদেরকে বলে রাখছি, এই রাস্তাটার একটু পরেই শুরু হয়ে যাবে হচ্ছে জগন্নাথ সড়ক রোড বা জগন্নাথ সড়ক রোড যাই বলো। এই জায়গাটার ব্যাপারে কুখ্যাতি আছে যে এখানে রাত্রিবেলায়, দিনের বেলা কিছু না, রাত্রিবেলা নাকি চুরি ডাকাতি হয়। হ্যাঁ, তো এই জায়গাটাকে আর কি ড্রাইভার ভাই বরাবরই মানে খুব বলছেন, বারবার ওনার সঙ্গেও হয়েছে। হ্যাঁ, ওনাকেও মানে এই রাস্তাতে নামিয়ে মারধর করা হয়েছে, ওনার বন্ধুদের সঙ্গেও হয়েছে। তো এই রাস্তাটা তোমরা চেষ্টা করবে রাত্রিবেলা অ্যাভয়েড করবার। যদি তোমরা ভুবনেশ্বর হয়ে এখানে আসো তাহলে পরে এই রুটটা তোমাদের এমনিতেই পড়বে না, এই রুটটা। বাট বিকজ আমরা গোপালপুর আর মানে দারিংবাড়ি হয়ে আসছি, ওর জন্য এই রুটটা আমাদের সম্মুখীন হতে হচ্ছে। নইলে পরে ভুবনেশ্বর থেকে অনেক ঘুরতে হতো। হ্যাঁ, তাতে মানে রুট বেশি হতো, টাকা বেশি লাগতো, তেল বেশি লাগতো। তো আর এই ব্যাপারটার কথা আমি জানতাম না প্রথমে, আমাকে এখনই লিঙ্গরাজদা বললেন আজকে। তো এই ব্যাপারটা মাথায় রাখবে। আর এই রাস্তাটা যে স্ট্রেচটা, দ্যাট ইজ 40 কিলোমিটার্স অ্যাপ্রক্স, 40 কিলোমিটার্স। তো এর মাঝখানে আর কি মানে ড্রাইভার দাদা বলছেন যে আমি দাঁড়াবো না, এই রাস্তাটা রিস্কি আছে, এই রাস্তাটার আগে যা করবার করে নিন আর পরে যা করবার করুন। এই 40 কিলোমিটার্স অ্যাপ্রক্স মানে জগন্নাথ সড়ক রোড, এর মাঝখানে উনি দাঁড়াতে চাইছেন না। বলছেন রাস্তাটা শুনশানও থাকে এবং লোকেরা মানে কীরকমভাবে আর কি মানে চুরি চামারি করে, যে পেছন থেকে গাড়ি এনে ধাক্কা মেরে সাইড করে দিল। হ্যাঁ, যে কেন তুই ধাক্কা মারলি, যেই না গাড়ি থেকে নামবে তখনই চুরির চিন্তাই করে, বা সামনে দেখে কিছু করে দিল। সো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। জগন্নাথ সড়ক রোড চালু হয়ে গেল, এখান থেকে পুরী আরও 36 কিলোমিটার। রাস্তাটা কিন্তু ব্যাপক, যাই বলো। সামনে যদি লোকটা না থাকতো গাড়িটায়, তাহলে পরে একদম ফ্যান্টাবিউলাস রাস্তা। একটা মানে কি বলবো, একটা অ্যাপিল তো রয়েছে রাস্তাটা, একটা আধা ভৌতিক ব্যাপার, আধা ভৌতিক না আদি ভৌতিক কি বলে, সেরকম টাইপের একটা হাবভাব তো রয়েছে রাস্তাটা। এই যে রাস্তাটা, এই রাস্তাটার কথা দীর্ঘদিন আমার মনে থাকবে। একটা ব্যাপার আছে রাস্তাটার মধ্যে, যাই বলো। জগন্নাথ সড়ক রোড আমরা শেষ করে এখন আবার আমরা নিরাপদ জায়গায় রয়েছি। পুরীতে আমরা এন্টার করে গেছি, তোমাদেরকে বলেছিলাম পুরীতে ঢুকেছি। একটা স্থানীয় রেস্তোরাঁ, হোটেল প্রধান, সেখান থেকে রাতে ডিনারটা করে নিচ্ছি। পাতলা ফিনফিনে রুটি আর ডিমের ভুর্জি। আর এখন কিছু দেখাবার নেই। সামনেটা দেখো, এই দৃশ্যটা দেখার জন্যই তো অপেক্ষা করে থাকি সারাটা বছর। তোমাদেরকে বলছি যে তোমরা একটুখানি এই ট্রাভেল ব্লগস এগুলো দেখে ইন্টারেস্ট বাড়াও, তাহলে পরে চ্যানেলটাকে এদিকে ঘুরিয়ে দেবো। এই হচ্ছে পুরীর সি বিচ। এই সমুদ্রের জলেই বলা হয় যে শ্রীকৃষ্ণের যে নাভি, যখন অর্জুন ব্যাপারটাকে করেন, সৎকার করেন, তখন শ্রীকৃষ্ণের নাভি ভাসতে ভাসতে এখানেই আসে। তো এই পুরীর সমুদ্রেরও কম মাহাত্ম না। জয় জগন্নাথ। বন্ধুরা, স্বর্গদ্বার সি বিচ থেকে এই ব্লগটাকে শেষ করছি।
এখন ভোর 2:45 মতো বাজে। আমরা বেশ খানিকক্ষণ আগেই পুরী চলে এসেছিলাম, গাড়ির মধ্যেই ছিলাম। অ্যাপ্রক্সিমেটলি 4টে নাগাদ আমরা হোটেলে ঢুকে যাব, তারপরে তো ঘর পেয়েই যাব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তোমরা প্লিজ কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়াটা করো, তোর সঙ্গে ওয়ার্কআউটটা মনোযোগ দিয়ে করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আর এই ট্রাভেলসগুলো বানাতে প্রচণ্ড এফোর্ট যায়। প্লিজ চ্যানেলটার পাশে থেকো, একটুখানি এই ভিডিওগুলোকে সাপোর্ট করো, যেগুলোতে শুধুমাত্র খাওয়া দাওয়া না দেখিয়ে ঘোরাফেরাও দেখাচ্ছি। তাহলে পরে চ্যানেলটাকে একটু অন্যদিকেও নেওয়ার ইচ্ছা রয়েছে। প্লিজ প্লিজ প্লিজ।